দেখো তোমরা যারা হিস্ট্রি পাসের স্টুডেন্ট 6 সেমিস্টারে হিস্ট্রি তোমাদের এমডিসি 7 পেপারটা পড়তে হবে। 6 সেমিস্টারে হিস্ট্রি 7 অর্থাৎ যাদের হিস্ট্রি সেকেন্ড সাবজেক্ট প্রথম থেকে, মানে যে তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়েছো ইতিহাস, যাদের তোমাদের 2 নাম্বার সাবজেক্ট ছিল, তোমাদের এই সেমিস্টারেতে ইতিহাসের 2টো পেপার পড়তে হবে। একটা হচ্ছে এমডিসি 7 এবং এমডিসি 8। তো আমি এমডিসি 7-এর লাস্ট মিনিট সাজেশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি আজকে, এবং এমডিসি 8টা আজকের মধ্যেই আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের অনার্স পেপারগুলো রয়েছিল ডিএসসিসি 13, ডিএসসিসি 14 এবং ডিএসসিসি 15, 3টে পেপারই আমি কালকের মধ্যে সব কমপ্লিট করে দিয়েছি। যারা এখনও দেখোনি অনার্সের স্টুডেন্ট যারা, তারা দেখে নিতে পারো। এবং তোমরা সিলেবাস আশা করি সবাই জানো। তোমাদেরকে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তারা প্রথম থেকেই সমস্ত সিলেবাসটা জানো। কি সিলেবাস তোমাদের হিস্ট্রি অফ ইউরোপ পরীক্ষা হবে, তোমরা এই পেপারটা এর আগেও তোমরা পড়েছো। তো এই পেপারটা থেকে আমি তোমাদের 10 নাম্বার আর 20 নাম্বারের মিলিয়ে প্রশ্ন মোট 11টা মতো প্রশ্ন দিচ্ছি। 10 নম্বর এবং 20 নম্বরের মিলিয়ে প্রশ্ন, যেই প্রশ্নগুলোর মধ্যে তোমরা একটা প্রশ্নকেও বাদ দেবে না, এমনভাবে প্রশ্নগুলোকে রেডি করো। এই পেপারটা তোমাদের আগেও পড়া আছে, তাই আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। যদি কোনো প্রকার কোনোরূপ সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, আমি যথাসাধ্য তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো তোমরা দেখে নাও, সিলেবাস তো তোমরা জানো, তবু আমি তোমাদের সিলেবাস দেখিয়ে দিচ্ছি। তোমাদের 5 নাম্বারের প্রশ্ন লিখতে হবে 3টে, 10 নাম্বারের প্রশ্ন লিখতে হবে 2টো এবং 20 নাম্বারের প্রশ্ন লিখতে হবে 2টো। 20 নাম্বারের প্রশ্ন দেয়া থাকবে 4টে, লিখতে হবে 2টো। 10 নাম্বারের প্রশ্ন দেয়া থাকবে 4টে, লিখতে হবে 2টো এবং 5 নাম্বারের প্রশ্ন দেয়া থাকবে 6টা, লিখতে হবে তোমাকে 3টে। তো এই 4টে 2টো 4টে প্রশ্ন, 4টে 8টা প্রশ্ন থাকবে তোমাদের মোট 20 আর 10 নম্বর মিলিয়ে। তো এই আমি যে প্রশ্নগুলো বলে দিচ্ছি আজকে তোমাদের ভিডিও আকারে, যে প্রশ্নগুলো বলে দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা তো নেই। তো এর বাইরে আশা করছি কোনো প্রশ্নই আসবে না। তো তোমরা চেষ্টা করো একটু কষ্ট করে যে কটা প্রশ্ন আমি বলছি সে কটা প্রশ্নকে ভালোভাবে রেডি করতে। সবার প্রথমেই তোমরা 20 নাম্বারের জন্য রেডি করো। আমি 20 বা 10 বলে আলাদা করে কিছু বলে দিচ্ছি না, তোমরা এমনভাবে রেডি করো যেন 10এও পারো 20তেও পারো। সবার প্রথম, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের ওপর একটি প্রবন্ধ লেখো। অভিজাত বিপ্লব কাকে বলে, এর প্রেক্ষাপট এবং তাৎপর্য আলোচনা করো। মেটার্নিক ব্যবস্থা কাকে বলে, এই ব্যবস্থা কি একটি রক্ষণশীল ব্যবস্থা, এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন। ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এই সেমিস্টারে আসার জন্য। এমডিসি 7-এর মোস্ট আসার প্রশ্ন প্রথম ইউনিট থেকে ফ্রান্সের সন্ত্রাসের শাসন অর্থাৎ সন্ত্রাসের রাজত্বের ওপর একটা বড় প্রশ্ন 20 নাম্বারের, আর ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী। নেক্সট পড়ো জুলাই বিপ্লবের প্রেক্ষাপট এবং গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, বিসমার্ক কিভাবে জার্মানিকে কিভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, বিসমার্কের নেতৃত্বে কিভাবে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল। আচ্ছা, 10 নাম্বারের জন্য করো এই প্রশ্নটা, নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়। এটা 10 নাম্বারের জন্য করো। আমি একটা প্রশ্ন তোমাদের 10 নাম্বারের জন্য বলে দিচ্ছি। তাহলে এখানে কটা প্রশ্ন দিলাম, 4টে, 3টে 7টা। নেক্সট, কুড়ি নাম্বারের জন্য আর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 1917 সালে রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ 1917 সালে রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। একই প্রশ্ন, উত্তর কিন্তু অন্যভাবে যদি দেয় গুলিয়ে ফেলো না। আচ্ছা, নেপোলিয়ান থেকে আগে একটা প্রশ্ন দিয়েছি আমি, মেটার্নিক ব্যবস্থা। আর একটা নেপোলিয়ান থেকে প্রশ্ন দিচ্ছি আমি, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো, এই ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কতটা দায়ী।
এই প্রশ্নটা এমনভাবেই করবে যেন নেপোলিয়নের পতনের কারণ ওর সঙ্গেই হয়ে যায়। ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো, প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। আচ্ছা, ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্টি সহায়ক হয়ে গিয়েছিল বা হয়ে দাঁড়িয়েছিল আলোচনা করো। তোমরা ভার্সাই, যদি ওই লাস্টের চ্যাপ্টারগুলো, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চ্যাপ্টারটা না পড়তে চাও, ভার্সাই সন্ধি পড়তে হবে না, বাদ দাও, ভার্সাই সন্ধি বাদ দিয়ে দিলাম। ভার্সাই সন্ধি তোমাকে পড়তে হবে না, ভার্সাই সন্ধি আমি বাদ দিয়ে দিচ্ছি। ওর বদলে হিটলারের বিদেশ নীতিটা পড়বে। তাহলে দেখো 1 2 3 4 5 6, এ পাতায় 6টা আর ও পাতায় 7টা, 7টার 6টা 13টা প্রশ্ন হলো মোট। একটু বুদ্ধি খাটিয়ে পড়বে, তাহলে দেখবে কোশ্চেন সংখ্যা কমবে। তোমরা ফরাসি বিপ্লব থেকে, ফরাসি বিপ্লবের কারণ, আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবে। ফরাসি বিপ্লবের কারণ, ফরাসি বিপ্লবের কারণ, আচ্ছা, ফ্রান্সের সন্ত্রাসের শাসন, অভিজাততান্ত্রিক বিপ্লব, ফ্রান্সের সংবিধান সভা, এই 4টে প্রশ্নকে সবার আগে রেডি করো। এই 4টে প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় 10 অথবা 20-র জন্য 2টো প্রশ্ন অবশ্যই দেখা পাবে, এটা আমার গ্যারেন্টি। নেক্সট, পরের চ্যাপ্টার থেকে, নেপোলিয়নের চ্যাপ্টার থেকে করো নেপোলিয়নের পতনের কারণ, নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়, এবং নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল, আর মেটার্নিক ব্যবস্থা। এই 4টে প্রশ্নের মধ্যে তোমরা 2টো প্রশ্ন পাবেই। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতি কতটা ভূমিকা পালন করেছিল। আচ্ছা, জার্মানির ঐক্য আন্দোলনে মাৎসিনির ভূমিকা, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব, আর 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ এবং গুরুত্ব। এদিকে জুলাই বিপ্লবটা ভালো করে পড়বে। জুলাই বিপ্লব এবং রুশ বিপ্লব, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসার মতো প্রশ্ন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমি 2টো প্রশ্ন রেখেছি। একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে তোষণ নীতি কতটা ভূমিকা পালন করেছিল, এবং হিটলারের বিদেশ নীতি আলোচনা করো। এই 2টো মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন রেখেছি। আর প্রথম বিশ্বযুদ্ধের কারণটা তোমরা পড়ে যাবে, ঠিক আছে? প্রথম বিশ্বযুদ্ধের কারণটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো, এই প্রশ্নটা আসার মতো কোশ্চেন। এই 10-12টা প্রশ্ন আমি যে দিলাম 20 নাম্বার এবং 10 নাম্বারের, এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমরা দেখতে পাবে, বলে দিলাম। এই প্রশ্নগুলো থেকে যদি কোনো কোশ্চেন স্কিপ করো আমাকে কিন্তু বলবে না, কারণ জানো এমডিসি কোর্সের এর আগে তোমাদের আগের বছর একটা পেপার পরীক্ষা হয়ে গেছে, সেই পেপারটায় ভালো ভালো প্রশ্নগুলো এসে গেছিলো। যেমন নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার গতবারে এসে গেছে, জুলাই বিপ্লবের কারণ গতবারে 10-এ এসছে, ইতালির ঐক্য আন্দোলন গতবারে এসছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন হয়েছিল এটাও গতবারে এসছে, ফরাসি বিপ্লবের রাজনৈতিকদের ভূমিকা গতবারে এসছে। ভালো ভালো প্রশ্নগুলো গতবারে এসে গেছে। তাই তোমাদের জন্য নেপোলিয়ন থেকে, ফরাসি বিপ্লব থেকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এদিকে রুশ বিপ্লব, যে যে প্রশ্নগুলো আমি বলে দিলাম সেই প্রশ্নগুলো কিন্তু একটাও প্রশ্ন স্কিপ করবে না। 5 নাম্বারের জন্য দেখো তোমরা কি পড়বে। সবার প্রথম রেডি করো ফরাসি বিপ্লবের জন্য বুর্ব রাজতন্ত্র কতটা দায়ী। নেক্সট, ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো, 5 নাম্বারের প্রশ্ন। ফ্রান্সে 1846 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো, 5 নাম্বারের প্রশ্ন। মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো, এই প্রশ্নটা এমনভাবে করো যেন 10-এরও পারো। মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিবাদ। মানবাধিকার এবং নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য লেখো। আচ্ছা, এখানে বলকান সমস্যা, স্পেনের গৃহযুদ্ধ,
স্পেনীয় খত টিকা। ভার্সাই চুক্তির শর্তাবলী জার্মানি স্বার্থের চরমপন্থী ছিল, মানে ভার্সাই চুক্তির শর্তগুলো কি কি? নেক্সট 5 নম্বরের জন্য করো টেনিস কোর্ট শপথ। কোড নেপোলিয়ন। হিটলারের নেতৃত্বে জার্মানির ন্যাজিবাদের উত্থান। বিসমার্কের রক্তলৌহ নীতি। পূর্বাঞ্চলীয় সমস্যা। ইয়ং ইতালি দলের লক্ষ্য। কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো? আর লাস্ট প্রশ্ন দিয়ে রাখছি ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী। 5 নম্বরের প্রশ্ন অনেকগুলো হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা একটু কষ্ট করে 5 নাম্বার, 20 নাম্বার, 10 নাম্বার প্রশ্ন সংখ্যা একটু বেশি দিয়েছি। তার কারণ তোমরা প্রত্যেকবার কোশ্চেন দিতে গিয়ে, পরীক্ষা দিতে গিয়ে তোমরা ঠকছো, দেখতে পাচ্ছ 5-এর কোশ্চেন 20-তে এসে যাচ্ছে বা 10-এ এসে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে। তাই প্রশ্ন সংখ্যা আমার একটু বেশি দেওয়া রইল। এরপরে আমি আর কোনো লাস্ট মিনিট সাজেশান তোমাদের দেবো না, কারণ এই পেপারটার অনার্স পেপার হয়ে গেছে। এবারে আর কোনো অনার্স পেপার হবে না বা পাস পেপারও পরীক্ষা হবে না। তোমরাই ফার্স্ট টাইম MDC 7 পরীক্ষা দেবে। তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি বাছাই করে বলে দিলাম, সেই প্রশ্নগুলোকে চেষ্টা করো ধরে ধরে একটা একটা করে রেডি করো এবং খুব ভালো করে পরীক্ষা দাও। যদি আমার চ্যানেলটা তোমাদের উপকারে লাগে বা আমার ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও এবং খুব ভালো করে পড়াশোনা করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।